হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এসএমকে ব্লগস। ধন্যবাদ আপনাদের এত সাপোর্ট করার জন্য চ্যানেলটাকে। আপনারা কম বেশি অনেকেই দেখেছেন, অনেকেই শুনেছেন। আর আজকের সপ্তম গল্পের পর আজকের গল্প অষ্টম পর্ব। তা 8 নম্বর গল্পটা হচ্ছে দার্জিলিং পুরনো মেজাজের খোঁজে। 2016 নভেম্বরে শেষবার গিয়েছিলাম দার্জিলিংয়ে। তারপর এই 2023 নভেম্বর আবার 7 বছর পেরিয়ে দার্জিলিংয়ে যাওয়া হলো। ইতিমধ্যে সব কিছু ওলটপালট করে বিদায় নিয়েছে অতিমারির সেই ভয়াবহ দিনগুলো। মাঝে মাঝেই লোকের মুখে শুনেছি দার্জিলিং শহরটাও নাকি আগের চেয়ে অনেক পাল্টে গেছে। অবশ্য কোনো কিছুই তো আর আগের মতো থাকে না, থাকারও কথা না। সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে ট্যুরিস্টের ভিড়ও লাফিয়ে লাফিয়ে বেড়েছে এখানে। এদের বেশিরভাগেরই নির্জনতায় তীব্র অরুচি। মনে করে আলো ঝলমলে পরিবেশে হই হুল্লোড় আর ভালো মন্দ খাবার দাবার না হলে বেরোনোই বৃথা। গ্লেনারিচ কিংবা কেভেন্টার্সের মতো নামি রেস্তোরাঁগুলো তাই জায়গা আরও বাড়িয়ে দিয়েও ভিড় সামলাতে হিমশিম খায়। নবীন প্রজন্মকে যথাসম্ভব চনমনে রাখতে সরকারিভাবে একটা উৎসবের পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে সর্বত্র। তাও আমার প্রিয় শহরের সেই পুরনো মেজাজটাকে খুঁজে পাওয়ার আশায় আবার এসে হাজির হলাম। আগের থেকেই ঠিক ছিল অ্যালিস ভিলায় উঠব। সাহেবী আমলের হোটেল এখনো বেশ ছিমছাম রেখেছে। মেলেও হাতের কাছে। আর আমার মাথার ছিল কাঞ্চনজঙ্ঘা। সিনেমা শুটিং করতে এসে ছবি বিশ্বাস, সুব্রত মিত্র, অনিল চ্যাটার্জি থেকে নিয়ে ইউনিটের প্রায় সবাই এখানেই কাটিয়ে গেছেন। এসব ইতিহাস এখানকার ম্যানেজারের প্রধান সাহেবের জানা ছিল না। আমি খুব উৎসাহ নিয়ে প্রসঙ্গটা তুললাম। সত্যজিৎ রায় শুনে অবশ্য একটু হা হা করলে, তবে সেটা নেহাত ভদ্রতার খাতিরেই হয়তো। দোতলার করিডোরে একপাশে আমাদের ঘর দিল, বাকি অনেকগুলো ফাঁকাই পড়ে আছে। উকিঝুঁকি মেরে দেখলাম। গিন্নিকে বললাম, আমাদের এই ঘরেই ছবিবাবু সান্ধ্য আন্নিকে বসে কিনা কে জানে। গিন্নি অমনি মুখ বেঁকালেন, তবে আর কি, তুমিও বসে যাও। সামান্য ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে পড়া গেল মেল রোডের উদ্দেশ্যে। দুপা গেলেই ডান দিকে ওপরে রয়েছে সেই কেতাদুরস্ত উইন্ডামেয়ার হোটেল। ফিকে লাল রঙের বিরাট নামফলকের পাশ দিয়ে কাঠের রেলিংয়ে দেওয়া আঁকাবাঁকা সিঁড়ি উঠে গেছে অনেকটা খোলা চত্বর অবধি। তারপর সব ঘর। প্রতিবারের মতো এবারও চোখের সামনে ভেসে ওঠে কাঞ্চনজঙ্ঘা ছবির প্রায় মুখস্থ হয়ে যাওয়া সেই সব দৃশ্য। আর দাঁড়িয়ে পড়ি। বহুকাল আগে একবার গিন্নিকে ওই সিঁড়ি দিয়ে ওঠানামা করিয়ে ভিডিও ক্যামেরায় শ্যুট করেছিলাম। বছর কয়েক আগে এসে তো শটান ওই চত্বরে ঘিরে ঘোরাঘুরিও করেছি। উটকো লোভ ভেবে কেউ আপত্তি জানায়নি। দার্জিলিংকে ঘিরে আমাদের এই নস্টালজিয়াটুকুই তো সম্বল। আবার অবশ্য দেখলাম সামনের গেটটা তালা আর চেন দিয়ে বন্ধ, অর্থাৎ প্রবেশ নিষেধ। অগত্যা হাঁটা দিলাম রাজভবনের দিকে। ভানুভবনের চারপাশে অস্থায়ী দোকানপাট বসেছে। গরম জামা কাপড়ই বেশি এবং সস্তা গন্ডা। এক বুড়ির দোকান থেকে মাত্র 100 টাকায় কিনে ফেললাম বেশ জবরদস্ত একখানা টুপি। গ্লোব ট্রটার মন্দার বোসের কথায় কথায় প্রোটেকশন। বুড়ির ফোকলা মুখে হাসি দেখে সেও দাঁত মেরেছে কিনা বোঝা গেল না। ভানুভবনের সামনেই সেন্ট অ্যান্ড্রুজ গির্জা। মাথা উঁচু করে দাঁড়িয়ে ভেতরে ঢুকিনি কখনো, কিন্তু বাইরে বসে স্কেচ করেছি বহুবার। এবারেও বসলাম ভানুভবনের পাঁচিল ঘেঁষে। গিন্নিকে বললাম, রাস্তার ওপাশে দার্জিলিং এর ম্যাপওয়ালা বোর্ডটা বোধহয় এখনও রয়েছে। ততক্ষণ দাঁড়িয়ে একটু মুখস্থ করে নাও। ইতিমধ্যে চার্চের পিছনে জিমখানার দিক থেকে এক বিরাট শোভাযাত্রা নেমে এলো। একজনের হাতে ফুলটুল সমেত বিশাল থালা, আর যার মাথায় ছাতা ধরে রয়েছে আরেকজন। মনে হলো কোনো পুজোর ব্যাপার। কালো স্যুট পরা পুরুষ আর টকটকে লাল শাড়ি পরা মহিলার জায়গাটা
কিছুক্ষণের জন্য কোলাহলে ভরে উঠল। গিন্নিও অমনি মহানন্দে ভিডিও তুলতে শুরু করে দিল। সামান্য বেলা হয়েছে, এবার কিঞ্চিত পেট পুজো তো দরকার। এই হয়ে গেল আজকের অষ্টম গল্প। এরকমভাবেই চ্যানেলটাকে সাপোর্ট আর ভালোবাসা দিয়ে যান, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। SMK ব্লগস থেকে আজ্ঞা চাইছি। আবার পরের গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হব। নমস্কার।